আজকের গল্প ভাগফল, কলমে অনিন্দিতা। ভাবছি আমার ভাগটা ছেড়েই দেব। রাত্রিবেলা বিছানায় বসে হাতে পায়ে বডি লোশন ঘষতে ঘষতে তনুময়কে বলে ওঠে শাশ্বতী। পাশের ঘরেই ঘুমোচ্ছে ওদের একমাত্র মেয়ে তনুশ্রী। জেভিয়ার্সে ক্লাস 9-এ পড়ে। ওপাশের ঘরটায় থাকেন শাশ্বতীর শাশুড়ি রত্নাবলী দেবী। ব্যঙ্গের সুরে বলে ওঠে তনুময়, তা হঠাৎ এমন দাতা করানো হওয়ার ইচ্ছে জাগলো কেন? সংস্কারের অভাবে শ্বশুরবাড়ির চেহারাটা পোড়ো মতো হলেও ওই রকম প্রাইম লোকেশনে বলে ভ্যালুয়েশন যত কমই হোক, কোটির কম তো হবেই না। প্রমোটারকে একটু চাপ দিলে আরও 10-20 লাখ বাড়তেও পারে। তার মানে তোমার ভাগে মিনিমাম 50 লক্ষ, তেমন হলে 60 লক্ষও হতে পারে। আজকের বাজারে 50 লক্ষ ছেড়ে দেওয়া, মেয়ের উচ্চশিক্ষার খরচের পুরোটাই ওতে উঠে যাবে। নিজেকে কি ভাবছো টিরলা না কাম্বানি? দেখো তনু, আমাদের তো সবই আছে। নামি ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে সাজানো 3 কামরার ফ্ল্যাট, মোটামুটি ভালো ব্যাংক ব্যালেন্স। বলতে নেই আমাদের মেয়েটাও যথেষ্ট মেধাবী। সেখানে দাদার অর্থনৈতিক অবস্থা তো জানো, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, তাও ওখানে কোনো রকমে মাথা গুঁজে পড়ে আছে। ওদের তো থাকার জন্য একটা ফ্ল্যাট লাগবেই। ফ্ল্যাট নিলে দাদা হাতে তেমন কিছুই পাবে না। ঘন্টুটা বড় হচ্ছে, ভালো কোনো স্ট্রিমে পড়তে গেলে অনেক টাকার প্রয়োজন। কোথায় পাবে দাদা? পিসি হিসেবে এটুকু তো আমি ভাইপোর জন্য করতেই পারি। না, পারো না। কত টাকা এই সংসারে কন্ট্রিবিউট করো যে এত বড় বড় কথা বলছো? আমার রোজগারে মেয়ের দামি স্কুলের খরচ, লোকলৌকিকতা সব কিছুই চলছে। নিজে একটা নামকা ওয়াস্তে চাকরি করো, তাতে জল গরমটুকুও হয় কিনা সন্দেহ। দিব্যি আমার পয়সায় বসে খাচ্ছ, দাচ্ছ, সিনেমা দেখছো, শপিংয়ের নামে হাজার হাজার টাকা উড়াচ্ছ। টাকার মূল্য বুঝেছো কোনোদিন? তোমার বুঝি তাই মনে হয়? দেখো তনুময়, নিজেদের মধ্যে অকারণে ঝামেলা করে কি কোনো লাভ আছে? সবে তখন দাদা চাকরি পেয়েছি, কয়েক মাস বাদেই আমার বিয়ে ঠিক হয়। বিয়ের 15 দিন আগে দিশেহারা বাবার হাতে প্রভিডেন্ট ফান্ড থেকে তুলে 2 লাখ টাকা দিয়েছিল দাদা। কত কষ্ট করে কতদিন ধরে সে টাকা শোধ করেছে। বাবার তো তেমন কিছু জমানো ছিল না, বাজার করতে ভালোবাসত, খেয়ে খাইয়ে সব উড়িয়েছে। চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে বাবার দায়িত্বের সবটাই প্রায় দাদা নিজের কাঁধে তুলে নিয়েছিল। মা বাবার অসুখ বিসুখ, এটা ওটা নানা খরচ। দাদার চাকরিটাও সাধারণ ছিল, সেজন্যই বোধহয় তেমন কিছু জমিয়ে উঠতে পারেনি। তাই বলছিলাম আর কি। আমি তো বলেই দিলাম অতগুলো টাকা কোনো মতেই ছাড়তে পারবো না। সংসার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। কাজেই এখন চুপ থাকো, প্রমোটার কাগজপত্র দেখুক, ফাইনাল আলোচনার দিনে আমি কথা বলবো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ বাড়িটা আমার বাবার, কাজেই টাকাটা আমার। সেই টাকা কোন কাজে ব্যবহার করব সেই সিদ্ধান্ত আমিই নেব। ছোট হলেও এখন একটা চাকরি করি, নিজের খরচটুকু চালাতে অন্তত তোমার উপর নির্ভর করতে হবে না। 5 টাকার চাকরি, তার আবার অত দেমাক। গর্জে ওঠে তনুময়। বাড়িতে দুটো কাজের লোক, গাড়ি, সব সুযোগ সুবিধা আমার পয়সায়। এগুলো হাতের কাছে না থাকলে দেখতাম 5 টাকার দেমাক থাকতো কোথায়। পাশ ফিরে শুয়ে পড়ল শাশ্বতী। লাভ ক্ষতির চুলচেরা হিসেব কষতে সদা ব্যস্ত তনুময়কে আবেগ অনুভূতির অনুভব বোঝানো মুশকিল। সকাল মানেই ব্যস্ততা। তনুময় তনুশ্রী বেরিয়ে পড়ার পর সে অফিসের জন্য তৈরি হয়ে খেতে বসতে যাবে, এমন সময় শাশুড়ি রত্নাবলী দেবী পাশের চেয়ারে বসে ঠান্ডা গলায় বললেন, এসব কি শুনছি বৌমা? খোকা যা বলল তা কি সত্যি? কি শুনেছেন যদি বলেন। টোস্টে কামড় দিয়ে অমলেটে ছুরি চালালো শাশ্বতী। তুমি নাকি বাপের বাড়ির সম্পত্তির ভাগ ছেড়ে দেবে? কত কোটির মালিক তুমি যে অতগুলো টাকা? আপনার ছেলে তো কম কামাই করে না মা। তবে দাদার থেকে ওই টাকাটা নেওয়ার দরকার কি? ঘন্টুটা বড় হচ্ছে, হায়ার স্টাডিজের জন্য অনেকগুলো টাকা দরকার। গরিবদের জন্য অত ভাবতে হবে না মা, চারপাশে অনেক গরিব, সবাইকে সাহায্য করার ক্ষমতা হবে না তোমার। তার চেয়ে নিজের মেয়ের ভবিষ্যৎটুকু ভাবো।
তাহলেই হবে, ব্যঙ্গের গলায় বলে উঠলেন রত্নাবলী দেবী। রাত 9টা বাজে, এখনো ফেরেনি শাশ্বতী। গম্ভীর মুখে দরজার দিকে তাকিয়ে আছে তনুময়। ভাবখানা এমন, বেল বাজলেই ফেটে পড়বে। কিন্তু রাত 11টা বেজে গেল, শাশ্বতী এলো না। এলো কেবল একখানা মেসেজ, তোমার বাড়িতে আর ফিরবো না আমি। চমকে ওঠে তনুময়। মানে কি এর? আর ফিরবে না মানে? কি বলতে চাইছে এটা কি শাশ্বতী? এতক্ষণ সে আতঙ্কে ভুগছিল বউয়ের রাস্তায় কিছু হলো কিনা, হাসপাতালে খবর নিতে যেতে হবে কিনা, সারা রাত না ফিরলে থানায় রিপোর্ট লেখাতে হবে, অফিসে ছুটি করতে হবে। তার মধ্যে মেয়ে মাঝে মধ্যেই এসে বলছে, মাম্মা কোথায় পাপা? এখনও এলো না কেন? শাশ্বতীর মেসেজ পেয়ে এতক্ষণ ধরে বুকের গভীরে জমতে থাকা আতঙ্ক পরিণত হলো রাগে। গম্ভীর মুখে শাশ্বতীকে ফোনে ধরল সে। আমার কথা আমি জানিয়ে দিয়েছি, যেখানে আমার কোনো প্রয়োজন নেই, যেখানে আমার কোনো সিদ্ধান্তের কোনো দাম নেই, সেখানে ফেরার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। ফোনটা কেটে যায়, জীবনে এই প্রথমবার তনুময়কে কোনো পরোয়া না করে। রাগে, প্রবল রাগে তনুময়ের মাথা ঝিমঝিম করতে থাকে। মাম্মা কখন আসবে পাপা? এত দেরি তো কখনো করে না। তনুশ্রীর প্রশ্নের উত্তরে ঝাঁঝিয়ে উঠল তনুময়। তোমার মায়ের ডানা গজিয়েছে, সেই ডানায় ভর করে স্বাধীন আকাশে উঠতে শিখেছেন। এখন আর আমাদের কথা শোনার দরকার কি? ছেলের গলার ঝাঁঝে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলেন রত্নাবলী দেবী। এতক্ষণ তার ঘরে বিরামহীন টিভি চলছিল। কোনো চিন্তাই তাকে রাতে সিরিয়াল দেখা থেকে বিরত করতে পারে না। কী রে খোকা, বৌমা বুঝি এখনও বাড়ি ফেরেনি? এত দেরি তো করে না কোনো দিন। ওই কচি মেয়েটা কি দোষ করলো? তুই এভাবে তাকে বকছিস কেন? তোমার আদরের বৌমা জানিয়ে দিয়েছেন এই সংসারে তিনি আর ফিরবেন না। তার এখানে জাস্ট পোষাচ্ছে না। এতদিন আমার সঙ্গে সংসার করে আমারই খেয়ে পড়ে দিন শেষে ভাইপোই আপন হলো। বাকিদের তো ছেড়েই দাও, নিজের মেয়েটার ভবিষ্যতের কথাও ভাবছে না। সে কি বানের জলে ভেসে এসেছে? অফিস থেকে ফিরে দেখতে না পেয়ে আমি কত চিন্তা করছি, কোথায় গেল, কি হলো। সারা রাত না ফিরলে হাসপাতালে যাব, থানায় যাব, ভেবে কুল কিনারা পাচ্ছি না। আর উনি কিনা বাপের বাড়িতে বসে মৌজ করছেন, আবার আমায় মেসেজ করে জানাচ্ছেন এ সংসারে ফিরবেন না। তুই এক্ষুনি বৌমার দাদাকে ফোন কর, বল বেশি বাড়াবাড়ি না করে যেন কাল সকালে বৌমাকে এ বাড়িতে ফেরত দিয়ে যায়। দেখে তো শোভনকে ভালো মানুষ বলেই মনে হতো, এত লোভী আর স্বার্থপর জানতো কি? বোনটাকে পর্যন্ত টাকার লোভে আটকে রেখেছে। কি হয়েছে? আমায় না বলে মাম্মা কেন মামার বাড়ি গেছে? আর ঠাকুমা, তুমি তখন থেকে মামার নামে উল্টোপাল্টা বলছো কেন? মামা আমায় কত ভালোবাসে, চকোলেট কিনে দেয়। অবশ্য বাড়িটা একটু ন্যাস্টি গোছে। মাম্মা বলেছে ওখানে এবার ফ্ল্যাট হবে, ঝকঝকে ফ্ল্যাট। ওই এলেন চোরের সাক্ষী গাঁট কাটা। তোর মামা যে পুরনো ভাঙাচোরা বাড়িটা প্রমোটারকে দিচ্ছে, সে কথা জানিস? খড়খড়িয়ে বলে ওঠেন রত্নাবলী দেবী। পুরনো হোক যাই হোক, বাড়িটার ন্যায্য অর্ধেক ভাগ তো তোর মায়েরও প্রাপ্য নাকি? সে নিজের অংশটা উদারতা দেখে দাদাকে ছেড়ে দিতে চায়। দানবীর কর্ণ হয়েছেন তোমার মা, তোমার ভবিষ্যতের কথাও ভাবছে না। আমাদের তো ভালোভাবেই চলে যায় বলো, কিন্তু মামার অবস্থা তো তুমি তো নিজের চোখেই দেখেছো পাপা। ঘন্টুটা কত সাধারণ খাবার খেয়েও হাসি মুখে থাকে। মামার তো সত্যিই অনেক টাকার দরকার। মাম্মার মুখে শুনেছি মামা একসময় মাম্মাকে অনেক সাহায্য করেছে। আজ যদি পাল্টা কিছু ফিরিয়ে দিতে চায়, ক্ষতি কি তাতে? আর সহ্য করতে পারল না তনুময়। আদরের মেয়েকে ধমকে উঠল। বড়দের বিষয়ে তোমায় নাক গলাতে হবে না। পড়াশোনা নিয়ে আছো, সেটা নিয়েই থাকো। রেজাল্ট ভালো না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমার মায়ের সঙ্গে বোঝাপড়ার দায়িত্ব আমার, সেটা আমাকেই না হয় করতে দাও। এর আগে কোনোদিন মেয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলেনি তনুময়। ঠাম্মার এহেন আচরণে অভ্যস্ত হলেও বাবার কথাগুলো সহ্য করতে পারল না তনুশ্রী। কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে গেল সে। কিন্তু হাজার এপাশ ওপাশ করেও ঘুম এলো না দু চোখে। তনুময়ও একবারও এলো না মেয়েকে ডাকতে। মাম্মার কথা ভাবতে ভাবতে বালিশ ভিজিয়ে ফেলল শাশ্বতীর আদরের কন্যা। মায়ের দিকে তাকালো তনুময়।
এত রাতে ফোন করে কোনো লাভ হবে না, বুঝলে? উল্টে ওরা সতর্ক হয়ে যাবে, চাল সাজিয়ে ফেলবে। কাল সকালে সোজা আমি শাশ্বতীদের বাড়ি যাব। শোভনদাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়ে আসবো জামাইবাবুর বিরুদ্ধে বোনকে ব্যবহার করলে ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। গভীর রাতে থাকতে না পেরে শাশ্বতীর ফোনে ফোন করলো তনুশ্রী। একা থাকতে আমার খুব কষ্ট হচ্ছে মাম্মা। তবু আমি জানি তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি তোমার পাশে আছি। যাই ঘটুক না কেন তুমি পিছু হটবে না। মন থেকে একটা ভার নেমে গেল শাশ্বতীর। এই ফোনটার অপেক্ষাতেই তো সে বসেছিল। এই একটা ফোনের জন্য সে বসে থাকতে পারে আজীবন। মেয়ে পাশে থাকলে দুনিয়ার কাকে সে পরোয়া করে। মনের সঙ্গে যুদ্ধ চলে অবিরাম। নির্ঘুম রাত কাটিয়ে ফ্রেশ হয়ে সকালে বেরোতেই ড্রয়িং রুমে তনুময়কে বসে থাকতে দেখল শাশ্বতী। পাশে অস্বাভাবিক গম্ভীর মুখে বসে আছে দাদাভাই। সে ঘরে ঢুকতেই গম্ভীর স্বরে শোভন বলল, তনুময় আমার কাছে এসেছে একটা বড় নালিশ নিয়ে। বল, আমি কবে তোর কাছে বাড়ির ভাগের টাকা চেয়েছি? কবে বলেছি এ টাকা না হলে আমার চলবে না? কবে বলেছি তোর ভাগ তোকে দেব না? কবে বলেছি আমাদের একটু বেশি ভালো থাকার জন্য তোর সংসারে তুই ঝগড়া অশান্তি কর? তুই কোনো দিনই আমায় কিছু বলিসনি, বরং আগলে রেখেছিস নিজের সমস্তটা দিয়ে। আমার যা পাওনা ছিল তার থেকে সবসময় অনেক বেশিই পেয়েছি, সে স্নেহই হোক কিংবা অর্থনৈতিক স্বাধীনতা। তুই কোনো দিন বুঝতে দিসনি বাবা হারিয়ে গেছে। বাবার মতো মাথায় ছাতা ধরে ঝড় ঝাপটার হাত থেকে বাঁচিয়েছিস তুই। প্রতি পদক্ষেপে তোকে পাশে পেয়েছি। একবার নয়, বারবার তুই বুঝিয়েছিস বড় দাদা বাবাই হয়। অপারেশনের পর স্ত্রীর যখন ব্লাড দরকার, এবি গ্রুপের রক্ত কোথাও মিলছে না, তুই তখন এক রাত লাইন দিয়ে কোত্থেকে ঠিক রক্ত জোগাড় করে এনে দিলি। প্রবল ঝড় বৃষ্টি তখন বাইরে, জলে ভেজা তুই ভাঙা ছাতা হাতে একগাল হেসে বললি, আর চিন্তা নেই রে বোন, আমাদের স্ত্রী ভালো হয়ে যাবে দেখিস। সেদিন তোকে দেখতে দেখতে চোখ ভরে এসেছিল। কেন জানিস? তোর মধ্যে বাবার ছায়াটা ক্রমশই দীর্ঘ হয়ে উঠছিল। যতই আপত্তি কর তুই, এ টাকা আমি ঘন্টুকে দেবই। এ আমার বিবেকের দাবি, একে অস্বীকার করি কিভাবে? সেই দিনটার কথা মনে পড়তে সাময়িকভাবে একটু অপ্রতিভ হয়েছিল তনুময়। সত্যি, সেদিন হাসপাতাল চত্বরে দেদার টাকা ছড়িয়েও মেয়ের জন্য এক বোতল রক্ত সে জোগাড় করতে পারেনি। সেখানে ইতির দাদা সারা রাত কোথায় না কোথায় ঘুরে বোনের মেয়ের জন্য ঠিক ওই গ্রুপে রক্ত জোগাড় করে এনেছিল। কিন্তু ইতির শেষ কথাটায় তনুময়ের মাথা গরম হয়ে গেল। গম্ভীর মুখে সে বলল, তোমরা দাদা বোন যত ইচ্ছে নাটক করো, আমি দেখতে আসবো না। শুধু একটা বিষয় স্পষ্ট করে বলে দিচ্ছি, তোমার এই দাতা কর্ণ হওয়ার ব্যাপারে আমার মত নেই। সিদ্ধান্ত না বদলালে ও বাড়িতে আর ফিরো না। ঠিক আছে, তাই হবে। শাশ্বতী সংক্ষিপ্ত উত্তর দিয়ে উঠে দাঁড়ায়, বোধহয় ঘরে যাওয়ার জন্য। কি পাগলামি হচ্ছে বোন? তনুময়, তুমিও কি পাগল হলে? ও দিতে চাইলেই বা আমি নেব কেন? আমার কি বিবেক নেই? ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। ওকে নিয়ে বাড়ি ফিরে যাও। আমি বলছি, ওর ভাগের পুরো টাকাটাই ও পাবে। আমি নিজে গিয়ে তোমায় বুঝিয়ে দিয়ে আসবো। তনুময়ের পিঠে হাত রাখেন শোভন। এ বাড়িতে আমায় রাখতে তোর অসুবিধা থাকলে বলে দিস, আমি হোস্টেলে চলে যাব। তোদের কারোর কোনো অসুবিধা ঘটাবো না, কিন্তু নেওয়া সিদ্ধান্ত থেকে কেউ আমাকে নাড়াতে পারবে না। শাশ্বতীর স্বরে অভিমানের আভাস। এতক্ষণ কাবেরী চুপ করেই ছিল। ব্যাপার যতই গুরুতর হোক, দাদা বোনের কথাবার্তার মাঝে ঢুকতে পছন্দ করে না সে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের বধূ হিসেবে গণ্ডিটুকু সে ভালোই বোঝে। কিন্তু এবারের পরিস্থিতি সঙ্গীন দেখে সে এগিয়ে এলো। ননদের হাত ধরে মিষ্টি সুরে বলল, ইচ্ছে হলে এ বাড়িতে সারা জীবন থাকতে পারো তুমি দিদি ভাই। এটা তোমার নিজের বাড়ি, জন্মসিদ্ধ অধিকার। কিন্তু দাদাভাই যে এত কষ্ট করে তোমায় সাত সকালে নিতে এসেছে, সেখানে তুমি আপত্তি করছো, যেতে চাইছো না। সেটা কি ঠিক হচ্ছে? তুমি যাও ঠাকুরজি, আপন সংসার বড় দামি। তুমি না গেলে হয়তো দাদাভাই আমাদের ভুল বুঝবে। গম্ভীর মুখে শাশ্বতী বলে ওঠে, আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি। তোমরা যতই বোঝাও, এখান থেকে আমায় এক চুলও নড়াতে পারবে না। তুমি ফিরে যাও তনুময়। কাল বলেছিলে না আমার উপার্জনের টাকায় নাকি জলটুকুও গরম হয় না?
তাহলে সেই টাকার গন্ধ শুঁকতে শুঁকতে এ বাড়ি অবধি ধাওয়া করেছো কেন? যদি মনে হয় আমার সঙ্গে থাকতে আর ভালো লাগছে না, ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, সই করে দেব। জোর করে কারোর জীবনে দখলদারি করতে চাই না। অনেক সহ্য করেছি তনুময়, কিন্তু তোমরা বোধহয় ভুলে গেছো সহ্যেরও একটা সীমা আছে। জিনিসপত্র দিয়ে ঘরের শোকেজে সাজিয়ে রাখবে, তোমাদের কথা মতো চালাবে, তোমাদের সিদ্ধান্তকে শেষ বলে মেনে নেবে। এমন মেয়ে আমি নই। তুমি ভুল মেয়েকে বিয়ে করেছো তনুময়। কী সব উল্টোপাল্টা বলছিস বোন? তোর কি মাথা খারাপ হয়ে গেল? সহ্য না করতে পেরে চেঁচিয়ে উঠল শোভন। রাগের মাথায় এমন কিছু বলে বসিস না যাতে সংসারটা ভেঙে যায়। মাথা আমার ঠিকই আছে দাদা ভাই, শুধু ভুলে গেছিলাম আমারও একটা আলাদা অস্তিত্ব রয়েছে। কাল বুঝেছি, তনুময়ের সংসারের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে নিজের স্বতন্ত্রতা বিসর্জন দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল। এমন কথা ইতি বলতে পারে কোনোদিন ভাবতেও পারেনি তনুময়। আকস্মিক আঘাতে সে বাক্যহারা হয়ে গিয়েছিল। খানিক পর সম্বিত ফিরে পেয়ে সে বলল, তুমি ভুল করছো ইতি, খুব বড় ভুল করছো। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে এতদিনের সম্পর্ক আমাদের, তার সবটাই কেবল ভুলে ভরা। দেখো তনু, ভালোবেসেছিলাম তোমায়, হয়তো আজও বাসি, কিন্তু ভালোবাসার অর্থ আত্মসম্মানের সঙ্গে আপোষ করা নয়। আশা করি বুঝতে পেরেছ। উত্তর না দিয়ে তনুময় ধীর পায়ে বেরিয়ে গেল। পিছন পিছন গেল শোভন। পিঠে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, বোনের মাথাটা গরম হয়ে আছে, ঠিক শান্ত করে ওকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। বলা সহজ, করা নয়। আপনি নির্লোভ হলে ঠিকই বুঝিয়ে বোনকে আমার সঙ্গে পাঠাতেন, শাসন না করে বাইরে এসে সস্তার সহানুভূতি দেখাতেন না। রূঢ় ভঙ্গিতে বলা তনুময়ের কথাগুলো শুনে কেঁপে উঠল শোভন। আকস্মিক আঘাতে খানিকক্ষণের জন্য মুখ হয়ে গেল, কাঁধ থেকে খসে পড়ল হাত। সেই অবসরে হাত দেখিয়ে ট্যাক্সি দাঁড় করিয়ে উঠে পড়ল তনুময়। বিকেল 5টা। হই হই করতে করতে ঘরে ঢুকে এলো তনুশ্রী। মামি, খুব খিদে পেয়েছে, কিন্তু তাড়াতাড়ি যা হোক কিছু খেতে দাও। কাদিরি জিজ্ঞাসু চোখে তাকাতেই হেসে ফেলল সে। মায়ের সিদ্ধান্তের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, আজ থেকে তাই মায়ের কাছেই থাকবো। গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাঝে রত্নাবলী দেবীর ফোনটা পেয়ে চমকে উঠল তনুময়। তনুশ্রী নাকি নিজেদের ফ্ল্যাটে না ফিরে সোজা নাকতলায় চলে গেছে মামার বাড়িতে। ড্রাইভার অরুণ ফিরে এসে তাকে খবর দিয়েছে, মেয়ে নাকি বলেছিল স্কুল ফেরতে আমি মামার বাড়ি যাব, আমায় পৌঁছে তুমি খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যেও। বলা শেষে বিরক্ত মুখে ফোনের ও প্রান্ত থেকে রত্নাবলী দেবী বললেন, দেখ খোকা দেখ, তোর মেয়ে কেমন ধারা হয়েছে দেখ। ছোট থেকে খাইয়ে পড়িয়ে আদর দিয়ে বড় করলি, আর আজ কেমন মায়ের কেমন শিক্ষা পেয়ে নিজের বাপের বিরোধিতা করছে। একের পর এক অভিযোগ করে যাচ্ছিলেন বটে রত্নাবলী দেবী, কিন্তু তনুময়ের মাথায় কিচ্ছুটি ঢুকছিল না। কাল রাগের মাথায় মেয়েকে যতই বকুক না কেন, তনুশ্রীকে সে ভারী ভালোবাসে। আত্মজ বলে কথা, না ভালোবেসে উপায় কি? ওই ছোট্ট তুলোয় মোড়া পুতুলটাকে কত যত্নে নরম গোলাপি তোয়ালে দিয়ে মুড়ে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছিল। শাশ্বতীর হাতেও দিতে চাইছিল না, ছোট্ট হাতগুলো ধরে রেখেছিল হাতে, উষ্ণ নরম। এ এক অন্যরকম ভালো লাগা। এ সুখের কাছে পৃথিবীর সব সুখ নস্যি। রকম সকম দেখে হাসছিল শাশ্বতী। এত আদরের ঘটা, এরপর যখন কাঁদতে শুরু করবে তখন তো আমার কোলেই ফেলে পালাবে। কোনো রকমে মিটিং শেষ করল তনুময়। নিজের কেবিনে ঢুকে প্রমাণ সাইজের জানালা দিয়ে হাতছানি দেওয়া প্রকৃতির দিকে তাকিয়ে অতীত স্মৃতি রোমন্থনে ডুব দিল। সেবার কিন্তু তনুময় শাশ্বতীকে ভুল প্রমাণ করে দিয়েছিল, দিয়ে হয়তো মনে মনে খুশিও হয়েছিল। রাত্রিবেলা মেয়ে কেঁদে উঠলে পুরো সময় তাকে কোলে নিয়ে পায়চারি করা, গান গেয়ে ঘুম পাড়ানো, ন্যাপি বদলানো যত্নের সঙ্গে করত তনুময়। মাঝে মধ্যে শাশ্বতী অবাক হয়ে যেত তনুময়ের ধৈর্য দেখে। ক্লান্ত শরীর তখন, কিন্তু মুখের হাসি অমলিন ছিল শাশ্বতীর। বোধহয় মেয়ের প্রতি টান দেখেই। প্রথম ঝামেলা বাঁধল অন্নপ্রাশনের সময়। শাশ্বতী চেয়েছিল দুজনের টাকা মিলে জমকালো অনুষ্ঠান করতে, কিন্তু সে প্রস্তাবে তনুময় রাজি হয়নি। শাশ্বতীও মুখ বুজে মেনে নিয়েছিল। শাশ্বতী কিছু কিনতে চাইলে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে চাইলে অনেক সময় সে আপত্তি জানিয়েছে, হয়তো বিরক্ত হয়েছে, কিন্তু মেনে নিয়েছে শাশ্বতী। মেনে নিয়েছে অনেক কিছুই। তার ফ্রাস্ট্রেশন, মায়ের অকারণ তুলনা, পারিবারিক শিক্ষা নিয়ে খোঁটা,
তবে আজ কেন শাশ্বতী তার কথা মানতে চাইছে না? এতদিন বাদে আজ কি হলো? তবে কি ভুলটা সেই করেছে? টেকেন ফর গ্রান্টেড নিতে নিতে ভুলেই গেছে শাশ্বতী একটা আলাদা মানুষ, তার একটা আলাদা চিন্তাধারা রয়েছে। নিজের চিন্তাধারা তার উপর চাপিয়ে দিলে চলবে না। তাই কি বোঝাপড়াহীন এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠেছে দুজনের মাঝখানে, যে প্রাচীরের একদিকে সে একা, অন্যদিকে তার বউ মেয়ে। কিন্তু এই মধ্য বয়সে পৌঁছে একা একা কিভাবে বাঁচবে সে? কিভাবে সামলাবে সব কিছু? শাশ্বতী তাকে ভুল বুঝেছে তনুশ্রীও। নিজের রক্ত তাকে ভুল বুঝলো। কী বা চেয়েছিল সে? আর একটু ভালো থাকা, আর একটু অর্থনৈতিক নিরাপত্তা। তাই টাকাটা শাশ্বতীকে সে নিতে বলেছিল। কিন্তু কি হলো? কয়েকটা কথার আঘাতে আপাত দৃষ্টিতে সুখী পরিবার আজ ছিন্ন ভিন্ন। পরিবার থেকে বিচ্ছিন্ন হলে জীবনে কীই বা থাকে? ফেরার পথে প্রিয় বন্ধু পরিমলকে ফোন করে পছন্দের রেস্তোরাঁয় আসতে বলল তনুময়। একটা কাবাব প্লেটার আর পছন্দের পানীয় অর্ডার করে সব কথা খুলে বলল। তনুশ্রী আর শাশ্বতী দুজনকেই ভালো রকম চেনে পরিমল। ওর স্ত্রী আরতির সঙ্গে শাশ্বতীর সম্পর্ক বেশ ভালো। মাথা নিচু করে তনুময়কে বসে থাকতে দেখে পরিমল গম্ভীর মুখে বলল, এটা কি তুই সত্যিই মনে করছিস যে তুই ভুল করেছিস, নাকি পরিস্থিতি তোর নিয়ন্ত্রণে নেই দেখে এখন আপোষের পথে হাঁটতে চাইছিস? কি বলতে চাইছিস কি তুই? আমি লোভী? শাশ্বতীর বাপের বাড়ির সম্পত্তিতে লোভ দিচ্ছি? পরিমলের কথায় বেশ রেগে গেল তনুময়। দেখ, অর্থকে যতই অনর্থ বলে দাগিয়ে দেওয়া হোক না কেন, অর্থ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছুটি হয় না। কখনো শুনেছিস টাকা কারোর বেশি হয়েছে? চেয়েছিলাম শাশ্বতীও ব্যাপারটা বুঝুক। যতই টাকা থাক না কেন, ওই টাকাটাও আমাদের ভবিষ্যতের সঞ্চয় হিসেবে থাকলে মন্দ কি? দেখ, রাগ হলেও এটা তোকে মেনে নিতেই হবে। টাকাটা শাশ্বতীর। সে কাকে দেবে, কেন দেবে, সে ব্যাপারে তুই অন্তত মন্তব্য করতে পারিস না। তাছাড়া তুই নিজেই তো বলছিস শাশ্বতীর দাদা বিপদের দিনে তোদেরকে অনেক সাহায্য করেছেন, অথচ তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা ভালো নয়। সেক্ষেত্রে শাশ্বতী যদি অতীতের সাহায্যের বদলে তাদের জন্য কিছু একটা করতে চায়, তাকে দোষ দেওয়া যায় কি? আমি তো তোকে বললামই, কোনোদিন ভাবিনি পরিস্থিতি এত জটিল হবে। এতদিন ধরে আমার সব সিদ্ধান্তকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে শাশ্বতী। কখনো আলাদাভাবে নিজের মত প্রকাশ করেনি। আর এখন হঠাৎ করে বাপের বাড়ির প্রসঙ্গে এভাবে বিরোধিতা করবে, বুঝবো কিভাবে? সোজা বলে দিল না থাকতে চাইলে ডিভোর্স দাও। বলল কিভাবে? পারলো বলতে? আমার কথা না ভাবুক, মেয়েটার কথাও তো ভাববে। আর তনুশ্রীও কিনা কথা নেই বার্তা নেই, সোজা মামার বাড়ি চলে গেল। আমি কি কম ভালোবেসেছি ওকে? কম যত্ন করেছি? এতদিন যত আবদার সব তো আমার কাছেই। আজ হঠাৎ বাবার চেয়ে মা ভালো হয়ে গেল। সবার চোখে ভিলেন হলুম আমি। তুই কি ওদের ফিরে পেতে চাইছিস, নাকি শাশ্বতীর কথায় তোর যে মেল ইগো হার্ট হয়েছে, সমস্যাটা ঠিক সেখানেই হচ্ছে? নাটকীয় ভঙ্গিতে নিজের বুকে টোকা মারল পরিমল। ব্যথা ঠিক এইখানটায়। আরে না না, বলতে গিয়েও থমকে গেল তনুময়। মিথ্যে বলেনি পরিমল। শোভনদার সামনে শাশ্বতী ওভাবে কথা বলায় তার মেল ইগো হার্ট হয়েছিল। তাই তার অত ভালো ব্যবহারও তনুময়ের মনে বিন্দুমাত্র রেখাপাত করেনি। বড় রুক্ষ আচরণ করেছে সেদিন। আসলে শাশ্বতী যে আলাদা একটা মানুষ, তারও নিজস্ব ভাবনা চিন্তা আছে মতামত। তারও রাগ হয় অভিমান। এটা কোনোদিনও ভেবে দেখেনি। দোষ কি সবটাই তার? শাশ্বতীও তো কোনোদিন তাকে এভাবে বোঝানোর চেষ্টা করেনি। সবার আগে শোভনদার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। পরিমলের দিকে তাকিয়ে হেসে বলল, থ্যাংক ইউ রে, তুই আমার চোখ খুলে দিয়েছিস। যখন শুনল নিজের ব্যবহারের জন্য তনুময় দাদাভাইকে ফোন করে ক্ষমা চেয়েছে, তখন সত্যি বিস্ময়ে হতবাক হয়ে গেল সে। এও সম্ভব? নিজের ইগো ভুলে ক্ষমা চেয়েছে তনুময়? তবে কি সব কিছু আগের মতোই হয়ে যাবে? সে জানে বাপিকে ছেড়ে মেয়ে ভালো নেই, তনুময়কে ছেড়ে সে নিজেও কি ভালো আছে? এতদিনের সম্পর্ক, এত স্মৃতি, নিজের হাতে গোছানো সংসার, সেসব ছেড়ে ভালো কি থাকা যায়? কিন্তু তনুময়কে তার ভুলটা বুঝতে হবে।
বুঝতে হবে সংসারের কোনো মানুষকেই টেকেন ফর গ্রান্টেড নেওয়া চলে না। সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। বলা ভালো, নিতে বাধ্য হয়েছে শাশ্বতী। উস্কো খুস্কো চুলে তনুময় যখন শ্বশুরবাড়ি এসে দাঁড়ালো তখন দেখে বোঝাই যাচ্ছিল সারা রাত না ঘুমিয়ে সে নিজের সঙ্গে যুদ্ধ করেছে। অন্তর স্নেহে দ্রব্য হয়ে আসছিল শাশ্বতীর। কে না জানে প্রতিটা মেয়ের অন্তরে মায়ের বাস। সহধর্মিণী হিসেবে সে কখনো রাগ করে, ঝগড়া করে, না বুঝে খানিক অভিমানও করে বসে হয়তো। কিন্তু তার প্রেমিক পুরুষটি যখন সব খুইয়ে তার কাছে এসে কোলে মাথা রাখে তখন পক্ষী মাতার ন্যায় নিজের সুবিশাল পক্ষ বিস্তার করে সে পুরুষটিকে আগলে রাখে। ভালোবাসার আশ্লেষে শক্তি জুগিয়ে নির্জনে একাকী পান করে হলাহল। প্রিয়তম পুরুষের কাছে নারী ধরা দেয় 3 প্রকারে: প্রিয়া, জায়া, জননী। আজ তনুময়ের উস্কো খুস্কো চেহারা দেখে শাশ্বতীর হৃদয়ে গোপন গহীনে লুকোনো মাতৃসত্তা জেগে উঠল। সহজে যেটা পারল না শাশ্বতী সেটা করে দেখালো তনুশ্রী। পায়ে পায়ে এগিয়ে গেল বাবার দিকে, মাথায় হাত রেখে বলল, তোমার যে চোখের নিচে কালি পড়েছে, কদিন ঘুমাওনি বাবা? মেয়ের স্নেহের স্বর শুনে যেন কতকাল বাদে কেঁপে উঠল তনুময়। মেয়ের মাথাটা বুকে জড়িয়ে কাঁদতে লাগলো পাগলের মতো। আমি তোমার জায়গাটা কখনো বুঝতে পারিনি শাশ্বতী, হয়তো পারতামও না যদি না সঠিক সময় উপলব্ধি হতো আমার। ভাগ্যিস আমায় ছেড়ে এসেছিলে, তাই তো বুঝলাম তুমি আমার কাছে কতটা দামি। বুঝতে পেরেছি প্রতিটা মেয়ের অন্তরে মা লুকিয়ে থাকে। সেই মা চায় তার প্রতিটা সন্তান সমান মেধার না হলেও দিনের শেষে তারা ভালো থাকুক, সুখে থাকুক। হয়তো সম্পর্কে সে তার মা নয়, হয় সে বোন, স্ত্রী কিংবা কন্যা, কিন্তু সেই মাতৃসত্তা প্রতিটি নারীর অন্তরে ফল্গু ধারার মতো বহমান। কার সাধ্য তার গতিরোধে? জানি ক্ষমা চাওয়ার মুখ নেই আমার, তবুও যদি পারো ক্ষমা করো। শোভনদা, কাবেরীদি, তোমরাও আমায় ক্ষমা করো। আমি যতটা ইতির কাছে অপরাধী ততটাই তোমাদের কাছে। হিসেব মেলাতে গিয়ে প্রাথমিক হিসেবেই যে কখন ভুল হয়ে গেছে টেরও পাইনি। এতদিনে রুক্ষতা মিলিয়ে গেছে কখন। নরম গলা শাশ্বতী বলল, প্রাথমিক হিসেব মেলালে কিভাবে? ছেড়ে আসার পর বুঝলাম তোমাদের ছাড়া আমি কতখানি অসহায়। মানুষের জীবনে প্রথম প্রায়োরিটি তার পরিবার। তোমরা ছাড়া আমি যে অসম্পূর্ণ ইতি। উঠে এসে পিঠে হাত রাখলো শোভন। যে ছেলেটার সঙ্গে কথা বলার পর বোনের হাতটা নিশ্চিন্তে হাতে তুলে দিয়েছিলাম, সেই ছেলেটার এতখানি বদল আমি সেদিন মানতে পারিনি। ভয় পেয়েছিলাম বুকে। না, বোন ভাগ্নি চিরকালের জন্য আমার কাছে থাকবে, ভয় সেই জন্য নয়। ভয় পেয়েছিলাম এই ভেবে যে মানুষ চিনতে এতখানি ভুল করে বসলাম। এলোমেলো করা এক ঝড়ের পর আজ পুরনো তনুময়কে ফিরে পেয়ে মনে হচ্ছে সেদিন মানুষ চিনতে আমি ভুল করিনি। দাদা, আপনার কাছেও আমি অপরাধ করেছি। আসলে শাশ্বতী আমার কথা মানতে রাজি হচ্ছে না, এই ভাবনাই পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বিয়ের পর কখনো তো সেভাবে আমার বিরুদ্ধে কিছু। বুঝতে পারছি, চিন্তা করো না, শাশ্বতীকে ওর ভাগ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। দাদা বলে ডেকেছ যখন, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। দাদা দেখ, আমি কিন্তু আগেও। পরিমল দেখল শাশ্বতীর স্বরে পুরনো পেলবতার পরশ, সেই ঝাঁঝ, সেই উত্তাপ উধাও। স্নেহ উপহার হিসেবে তনুকে কিছু দিতেই পারি আমি, সেটা পুরোটাই আমার ব্যাপার, তাতে অন্তত তোর আপত্তি করার কিছু নেই। শোভন বলল হাসতে হাসতে, ঘন্টুকে নিয়ে অত চিন্তা করিস না। বাংলা মিডিয়ামে পড়াচ্ছি বটে, কিন্তু স্কুলে প্রতি বছর ফার্স্ট হয়। মাধ্যমিকে যথেষ্ট নম্বর পেয়েছে। 11-এর মিড টার্মের রেজাল্টও ভালো। আশা করছি জয়েন্ট দিলে ঠিক কোনো একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে। একটা সূক্ষ্ম হুলের খোঁচা টের পেল কি? মোটামুটিটা বিনয়। তনুময় জানে ঘন্টুটা পড়াশোনায় একটু বেশিই ভালো। টাকাটা দিতে না চাওয়া সেটাও একটা কারণ। যদি টাকা থাকে আর ঘন্টু আইআইটিতে সুযোগ পেয়ে যায় তখন হয়তো তনুশ্রী থেকে অনেকটাই এগিয়ে যাবে। ক্যাম্পাসিংয়ে সুযোগ পেয়ে সোজা ওয়ান সাইড। অথচ অত মাস্টার, অত সুযোগ সুবিধা দেয় মেয়েটাকে, তবু ঘন্টুটার মতো মারকাটারি রেজাল্ট করতে পারে কোথায়? নরম স্বরে বলল, তবে তো এবার ফিরতে হয় দাদা। মা ইতির জন্য অপেক্ষা করছেন। শাশ্বতীর মুখে কি ছায়া পড়ল, নাকি তনুময়ের চোখের ভুল? ভুল হোক বা ঠিক, ভুল আর করবে না সে। নরম স্বরে বলে উঠল,
তুমি চিন্তা করো না, মাকে বুঝিয়ে বলেছি আমি। গিয়ে দেখবে মাও অনেক বদলে গেছে। এক্ষুনি যাবেন কি? হোক না গরিবের সংসার। দুপুরবেলা দুটো ডাল ভাত থুড়ি মাংস ভাত না খেলে চলে। গুমোট কেটে গেল আন্তরিকতার স্পর্শে। সববার হাসির ছোঁয়া পেয়ে সাতকেলে পুরনো বাড়িটাও অস্তিত্ব হারানোর দুঃখ ভুলে সেই হাসিতে যোগ দিল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।